প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের কবিতা আলোচনা করব বাংলা প্রথম পত্রের। তো তোমাদের গত ক্লাসগুলোতে আমি তোমাদের তিনটা গদ্য আলোচনা করা হয়ে গেছে। ইতিমধ্যে আমি তোমাদেরকে বলেছি যে বাড়িতে তোমরা ঠিকমতো পড়াশোনা করবা, পড়াশোনা করতে হবে, অথবা সিলেবাস যথাসময়ে শেষ করা যাবে না। যারা ভালো করতে চাও, পরীক্ষা ভালো করতে চাও, অবশ্যই মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে, সময় মূল্যায়ন করতে হবে, সময় কাজে লাগাতে হবে, খেলা করলে চলবে না। তো আমি তোমাদের যে তিনটি গদ্য আলোচনা করেছি গত ক্লাসগুলিতে, প্রথম গদ্যটা ছিল বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দ্বিতীয়টি ছিল অপরিচিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের। তৃতীয় যে গদ্যটি আমি গত ক্লাসে আলোচনা করেছি সেটা ছিল বিলাসী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে গল্পটি, সেটি আমি আলোচনা করেছি। তো আজকে আমি তোমাদের কবিতা আলোচনা করব। সেই কবিতার মধ্যে প্রথম কবিতাটি হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটা বেশ একটু কঠিন ভাষা, শব্দ প্রয়োগ। মাইকেল মধুসূদন দত্তের কবিতা, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। সেই মাইকেল মধুসূদন দত্তের যে কবিতা, সেই কবিতাটা আজকে আমি আলোচনা করব না। আজকে আমি পড়াবো তোমাদেরকে বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কবিতার লেখক হচ্ছেন, তোমরা সবাই জানো, স্কুল পর্যায়ে নাম শুনেছ, স্কুলে পড়ার সময় বা ছোটোবেলাও শুনছ, প্রাইমারি স্কুলে থাকতে, যে বিদ্রোহী নাম শুনলেই বোঝা যায় যে কাজী নজরুল ইসলামের কবিতা। কাজী নজরুল ইসলামের উপাধি হচ্ছে, টাইটেল হচ্ছে বিদ্রোহী কবি। আমরা বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি বললে চিনি কাকে? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি ছিলেন। ওনার একটা কবিতার নাম বিদ্রোহী কবিতা। এই কবিতাটি লিখিয়ে উনি বাংলা সাহিত্যে যে কাব্য জগৎ মানুষের মধ্যে বা বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে একটি জাগরণের সৃষ্টি করেছিলেন। এই একটি অসাধারণ কবিতা। সেই কবিতাটি উনি লিখেছিলেন, উনি লিখেছিলেন ওনার মনের যে খুব জ্বালা যন্ত্রণা, অন্যায়, অত্যাচার, শোষণ, বঞ্চনা, উৎপীড়নের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ স্বরূপ উনি এই কবিতাটি লিখেছিলেন। বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি আমরা জানি কাজী নজরুল ইসলাম। আরেকজন কবি আছেন, কবি ছিলেন বাংলা সাহিত্যের সর্বকনিষ্ঠ একজন কবি, যিনি নাকি মাত্র 21 বছর বয়সে আমাদের থেকে বিদায় নিয়ে গিয়েছিলেন। 21 বছর বয়সে সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যকে বাংলা সাহিত্যে যে দ্বিতীয় বিদ্রোহী কবি হিসেবে তাকে অভিহিত করা হয়, দ্বিতীয় বিদ্রোহী কবি। তাহলে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, দ্বিতীয় বিদ্রোহী কবি আমরা পাই সুকান্ত ভট্টাচার্য। ওনার মন মানসিকতা, ওনার চেতনা, মানুষকে বোঝার, মানুষের সমস্যা নিয়ে ভাববার মতো মেধা এবং দক্ষতা ওনার ছিল। যদিও তার বয়স ছিল অতি কম, তার আগে উনি বাংলা সাহিত্যে একটি বড় স্থান দখল করেছিলেন। যাই হোক, আজকে আমি তোমাদের বিদ্রোহী কবিতাটি আলোচনা করব। তার শুরুতেই কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা কিছু কথা বলি। এই কবিতার লেখক কাজী নজরুল ইসলাম। কবিতাটির নাম হচ্ছে বিদ্রোহী। সেই বিদ্রোহী কবিতার লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুলের জীবন ইতিহাসটা আমরা দেখি, কালটা দেখি, সময় কাল 1899 থেকে 1976। উনি 1899 জন্মগ্রহণ করেন, 1976 মৃত্যুবরণ করেন। মহান এই কবি, উনি মহাকীর্তি আমাদের জন্য রেখে গেছেন, মানবতার গান গেয়ে গেছেন ওনার সারা জীবন। তবে দুঃখের বিষয় ছিল উনি মাত্র 43 বছর বয়সে কঠিন এক রোগে আক্রান্ত হয়ে বাক শক্তি হারিয়ে ফেলেছিলেন। এই মহান কবি প্রায় 77 বছর বেঁচে ছিলেন, লম্বা সময় বলা যায়। 77 বছরের যে জীবন ইতিহাস, তার মধ্যে 43 বছর উনি
জীবিত ছিলেন। এই 43 বছর বয়সেই উনি দুরারোগ্য ব্যাধিতে বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন। যাক, তারপরে ওনার কাছ থেকে আমরা বাংলা ভাষাভাষী মানুষ যারা, আমরা বাংলাদেশের মানুষ যারা, ভারতবর্ষের মানুষ যারা, তারা ওনার কাছ থেকে আমরা যা পেয়েছি তার ঋণ কখনো পরিশোধ করার নয়। কাজী নজরুল ইসলাম 1899-তে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1936। বাংলা কাব্য জগতের এক অনন্য শিল্পী। বইয়ের ভাষায় বলতে গেলে ওইভাবেই বলতে হয়। আর আমরা জানি যে অসাধারণ মেধাবী একজন মানুষ ছিলেন, মানবাধিকার এক কর্মী ছিলেন। মানুষের সুখ দুঃখ, মানুষের ব্যথা বেদনা, মানুষের কষ্ট, মানুষের উপর নির্যাতন নিপীড়ন, এগুলোকে উনি কাছে থেকে দেখতেন এবং এগুলোর বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, উৎপীড়নের বিরুদ্ধে উনি কলম ধরতেন। সেই সাহসী মানুষটি এই বিদ্রোহী কবিতাটি লিখে এক আলোড়ন সৃষ্টি করেছিলেন। তিনি বাংলাদেশের জাতীয় কবি। কবি কাজী নজরুল ইসলামের জন্ম বর্তমান বাংলাদেশে নয়। ওনার জন্মস্থান হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম। এগুলো আমিও পড়ছি, তোমরাও পড়েছো স্কুলেই। আমি ছোটোবেলায় পড়ছি স্কুলে, প্রাইমারি স্কুলে যখন আমি পড়ি তখন এগুলো আমরা মুখস্থ করছি। কবি কাজী নজরুল ইসলাম জন্মস্থান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম। গ্রামের নাম সহ এখানে দেওয়া আছে। যাক, এগুলো মনে রাখতে হবে। তো শেষ পর্যন্ত ওনাকে বাংলাদেশের যে জাতির জনক, আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনাকে এই বাংলাদেশে আনেন বাংলাদেশ স্বাধীনের পর, এবং এই মহান কবিকে বাংলাদেশে নাগরিকত্ব প্রদান করেন। এই মহান কবি 1976-এ মৃত্যুবরণ করেন ঢাকাতেই হাসপাতালে। তো এই মহান কবিকে কবরস্থ করা হয় বা সমাধিস্থ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে মসজিদ, সেই মসজিদ সংলগ্ন উত্তর পাশে ওনাকে সমাধিস্থ করা হয়। এখন বহু মানুষ, বহু শিক্ষার্থী, বহু উৎসুক মানুষ, কৌতূহলী মানুষ ওনার কবর বা নজরুলের মাজার দেখতে যান, ওনার যে সমাধি। তো যাই হোক, আমি আর একটু পড়ি। তো নজরুল 1899 সালে 24শে মে ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। আমি তোমাদেরকে বলেছি ওনার গ্রামের বাড়ি, গ্রামের নামটি পর্যন্ত আমি তোমাদেরকে বলেছি, চুরুলিয়া গ্রাম জন্মগ্রহণ করেন। মাত্র 8 বছর বয়সে পিতাকে হারিয়েছিলেন। এগুলো ছোট ছোট তথ্যগুলো মনে রাখতে হবে, ইনফরমেশন। উনি যখন ওনার বয়স মাত্র 8 বছর, তখন উনি ওনার বাবাকে হারান, মানে ওনার পিতৃবিয়োগ হয়। পরিবার চরম দারিদ্র্যে পতিত হয়। ওনার বাবা যখন মারা যান, ওনার বয়স 8 বছর। এমনিতেই ওনারা দারিদ্র্যের মধ্যে ছিলেন। পরবর্তীতে দেখা যায় ওনার বাবা মারা যাওয়ার পরে আরও বেশি কষ্টের মধ্যে পড়ে, আর্থিক অনটনে পতিত হন। উনি মক্তব থেকে নিম্ন প্রাইমারি পাশ করেন, সেখানেই 1 বছর শিক্ষকতা করেন নজরুল। সেই নজরুল ইসলাম মক্তব থেকে পড়ালেখা করে সেখানেই আবার শিক্ষকতা করেন। 12 বছর বয়সে তিনি লেটুর দলে যোগ দেন। লেটুর গান, এরকম একটা গানের দলে যোগ দিয়েছিলেন এবং তাদের জন্য উনি জারি গান, পালা গান রচনাও করতেন, গান লিখতেন। ওই গান আবার সবাই মিলে গাইতেন। লেটু গ্রাম্য গান, এইটার নাম ছিল, এই দলটার নাম ছিল লেটুর দলে উনি যোগ দেন। দলের জন্য পালা গান রচনা করেন, জারি গান রচনা করেন, এগুলো আবার ওনারা গাইতেন। বস্তুত তখন থেকেই তিনি সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ হয় 1914 থেকে 1918 সাল পর্যন্ত। প্রথম বিশ্বযুদ্ধ চলমান ছিল। 1914-তে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। উনি জন্মগ্রহণ করেছিলেন 1899। উনি তখনকার সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন 1917 সালে। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, 1918-তে গিয়ে শেষ হয়। উনি
মহান এই কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তখন সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন 1917 সালে। সেই 1917-তে উনি সেনাবাহিনীতে যোগ দিয়ে কোথায় যোগ দিয়েছিলেন? 1917 সনে 49 নম্বর বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন এবং করাচিতে চলে যান ট্রেনিংয়ের জন্য। করাচি কোথায়, কোন জায়গার নাম করাচি? করাচি জায়গাটি কোথায়? বর্তমান পাকিস্তান। পাকিস্তানের রাজধানী ছিল তখন করাচি। বর্তমানে পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। তখন প্রথম দিকে পাকিস্তান রাষ্ট্র গঠিত হওয়ার পর পাকিস্তানের রাজধানী ছিল করাচি, এখন ইসলামাবাদ। তো করাচি একটি বড় শহর ছিল তখন। ওইখানে ওনাদেরকে নেওয়া হয় এবং ওখানে উনি চাকরি করেন। চাকরি কিছুদিন করার পরে উনি 2-1 বছর চাকরি করার পরে হাবিলদার পদে উন্নীত হয়েছে। তো যাই হোক, সেই সেনাবাহিনীতে উনি বেশি দিন চাকরি করেন। 1920 সালে আবার উনি কী করেন? পল্টন থেকে, বাঙালি পল্টন ভেঙে তিনি কলকাতায় আবার চলে আসেন। সেনাবাহিনীর চাকরি ছেড়ে উনি চলে আসেন কলকাতায়। 1917-তে যোগদান করেন, 1920-এ আবার চলে আসেন কলকাতায়। সেই যে কলকাতায় আসেন, তখন থেকেই উনি বাংলা সাহিত্য নিয়ে কাজ করা শুরু করেন এবং জুড়ে সুরে কাজ করেন। তো কীভাবে কাজ শুরু করেন? পরিপূর্ণভাবে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। সাপ্তাহিক বিজলি একটি পত্রিকা ছিল, সেটিতে বিদ্রোহী কবিতা প্রকাশিত হলে, বিদ্রোহী কবিতা, যে কবিতাটি আমি এখন আলোচনা করব, ওই এক কবিতার সূত্র ধরেই কবিতার লেখক পরিচিতি আমি আলোচনা করছি। তো সেই কবিতার যে বিদ্রোহী কবিতাটি, সেই কবিতাটি প্রকাশিত হয়েছিল সাপ্তাহিক একটি পত্রিকা ছিল বিজলি। সেই বিজলি পত্রিকা প্রকাশিত হওয়ার ফলে কবি খ্যাতি লাভ করেন। তার কবি খ্যাতি ছড়িয়ে পড়ে, তিনি যে একজন বড় মাপের কবি। তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি লাভ করেন। এই বিদ্রোহী কবিতা লিখেই উনি জনগণের কাছে কী হিসেবে পরিচিত হয়ে যান? বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি লাভ করেন। তো আমরা জানি বিদ্রোহী কবি বললেই কার নাম আসবে? কাজী নজরুল ইসলাম। বিশ্বকবি বললে আমরা কাকে চিনি? রবীন্দ্রনাথ ঠাকুর। পল্লী কবি বললে আমরা কাকে চিনি? জসীমউদ্দীন। এরকম প্রায় লেখকেরই বিভিন্নভাবে দেখা যায়, প্রায় লেখকেরই উপাধি আছে। এই উপাধিগুলো আমরা ব্যবহার করি আমাদের ভাষা প্রয়োগের ক্ষেত্রে, বা একজন লেখক সম্পর্কে আলোচনা করতে গেলেই তার উপাধিটা আসে। তিনি লাঙল, নবযুগ, ধূমকেতু সহ বিভিন্ন পত্র পত্রিকার সম্পাদনার কাজে যুক্ত ছিলেন। নবযুগ, ধূমকেতু সহ লাঙল, নবযুগ, ধূমকেতু এগুলো হচ্ছে পত্রিকা সহ বিভিন্ন পত্র পত্রিকার সম্পাদনার কাজে যুক্ত ছিলেন। তার রচিত বিখ্যাত কাব্যসমূহ অগ্নিবীণা, বিষের বাঁশি, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিল্লোল, চক্রবাক, সন্ধ্যা, প্রলয় শিখা। এছাড়াও তিনি উল্লেখযোগ্য সংখ্যক উপন্যাস, ছোট গল্প, নাটক ও প্রবন্ধ রচনা করেছেন। ওনাকে আমরা জানি কবি হিসেবে। আমরা বলি যে কাজী নজরুল ইসলাম একজন কবি ছিলেন, খ্যাতিমান কবি, বিখ্যাত কবি, বাংলাদেশের জাতীয় কবি। সেই বাংলাদেশের জাতীয় কবি শুধু কবি ছিলেন না, উপন্যাস, ছোট গল্প, নাটক এবং প্রবন্ধও যথেষ্ট পরিমাণে লিখেছেন বা রচনা করেছেন। অসংখ্য সঙ্গীতের স্রষ্টা তিনি। অসংখ্য সঙ্গীত, গান, অনেক গান উনি লিখেছেন, দেশাত্মবোধক গান, শ্যামা সঙ্গীত, গানগুলোর শ্রেণীকরণ করলে দেখা যায় দেশাত্মবোধক গান, শ্যামা সঙ্গীত, গজল রচনায় তার জুরি মেলা ভার। যে গান, যে দেশাত্মবোধক গান বা যে সঙ্গীত বা গজল, নজরুলের গান শুনলে মনে হয়
যেন মানুষের আত্মাকে স্পর্শ করে। এমনইভাবে উনি গান লিখতেন, গজল লিখতেন, মানুষের কথা চিন্তা করতেন, এমন শব্দ প্রয়োগ করতেন। ভারত সরকার তাকে পদ্মভূষণ 1960 সালে এই পুরস্কারটি দিয়েছিলেন। 1960-এ পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে ভারত সরকার। জগত্তারিণী স্বর্ণপদক, এটাও ভারত থেকে। জগত্তারিণী স্বর্ণপদক, 21 পদক সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় তিনি ভূষিত হন। সম্মান পাওয়ার যোগ্য ব্যক্তি ছিলেন। বেশ পুরস্কার লাভ করেন দেশে এবং বিদেশে। এই পুরস্কারগুলোর নাম আমরা মনে রাখব। পদ্মভূষণ 1960-এ, জগত্তারিণী স্বর্ণপদক ভারত থেকে, এটা 21 স্বর্ণপদক বাংলাদেশ থেকে। তো এইরকম পুরস্কার অনেক পেয়েছেন। 1972 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি বলেছিলাম তোমাদেরকে শুরুর দিকে যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সনে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু 1972 সনে বঙ্গবন্ধু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে আসেন এবং ওনাকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন এবং ওনাকে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 1976 সনে বা 76 সালের 29 আগস্ট কবি ঢাকায় মৃত্যুবরণ করেন। 1899 থেকে 1976 উনি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন 1917। আবার 1920-এ চলে আসেন, 1920-এ আবার চলে আসেন, 1917-তে চলে গেলেন। আবার বক্তব্যে উনি পড়াশোনাও করেন, শিক্ষকতাও করেন। মাত্র 8 বছর বয়সে উনি ওনার পিতাকে হারান। 17 বছর বয়সে সেনাবাহিনীতে যোগ দেন। 1917 সালে, হ্যাঁ, 1917-তে যদি 17 বছর আর এখানে 2 বছর করলাম, প্রায় 19 বছর। 20-এ আবার চলে আসেন, 18, 19, 20 সনে আবার সেনাবাহিনী থেকে চলে আসেন। চলে এসে উনি সাহিত্যে মনোনিবেশ করেন। তার যে বিদ্রোহী কবিতা, এই কবিতাটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল, সেই পত্রিকাটির নাম ছিল সাপ্তাহিক বিজলি। পত্রিকাটির নাম ছিল সাপ্তাহিক বিজলি, সাপ্তাহিক পত্রিকা। সেই পত্রিকাটির নাম ছিল সাপ্তাহিক বিজলি পত্রিকা ছিল। সেই পত্রিকায় এই বিদ্রোহী কবিতা প্রকাশিত হওয়ার পর জনগণের কাছে এত জনপ্রিয়তা পান উনি, জনগণের কাছে নজিরবিহীন ফলশ্রুতিতে ওনার নামের আগে বিদ্রোহী যে উপাধি বা টাইটেল সেটা সংযুক্ত হয়। এই মহান কবি 1976 সনে 29 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। জন্ম কোথায়? পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম। সেখান থেকে চলে আসেন 1972 সনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনাকে নিয়ে আসেন বাংলাদেশে এবং বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে জাতীয় কবির মর্যাদা প্রদান করা। সেই মহান কবি 1976 সনে মৃত্যুবরণ করেন। উনি বাংলা সাহিত্যে যে অসাধারণ যে কর্মকাণ্ড করে গেছেন, যে যা কিছু আমাদের দিয়ে গেছেন, তার ঋণ আমরা কখনো শোধ করতে পারব না। নজরুলের দেখানো পথ আমাদের অনুসরণ করা উচিত। উনি নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে এসে দাঁড়াতেন, অন্যায়ের প্রতিবাদ করতেন। বিশেষ করে ইংরেজ শাসকদের বিরুদ্ধে উনি শক্ত হাতে কলম ধরেছিলেন। এই বিদ্রোহী কবিতার মধ্যে অনেক কিছু আছে, যে অনেকগুলো কথা আছে, যে কথাগুলো দিয়ে আমরা উপলব্ধি করতে পারি, বুঝতে পারি যে ওনার কণ্ঠটা কেমন ছিল। অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠ ছিল। সেই বলিষ্ঠ কণ্ঠে উনি ওনার প্রতিবাদী কথাগুলো বলে গেছেন। কার বিরুদ্ধে? অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, ইংরেজ শোষকের বিরুদ্ধে। ইংরেজ শাসকরা তাকে ওনাকে, এই মহান কবিকে বিনা বিচারে
বিনা অপরাধে অকারণে জেলে পুরিয়ে রাখতেন। কলমের ক্ষমতা অত্যন্ত বেশি ছিল। নজরুল, সেই নজরুলের কলম অত্যন্ত ধারালো ছিল, যে ধারালো কলম চললে ইংরেজদের টনক নড়ত, তাদের বীর কেঁপে উঠত। এরকমই একজন মানুষ ছিলেন, সংগ্রামী মানুষ ছিলেন, বিদ্রোহী মানুষ ছিলেন। যেখানে উনি অন্যায়, অবিচার, অত্যাচার, নিপীড়ন, শোষণ, বঞ্চনা এগুলো দেখছেন, সেখানে উনি শক্ত হাতে কলম ধরে মানুষকে জাগানোর চেষ্টা করেছেন। এবং যারা অত্যাচারী, যারা নির্যাতনকারী, যারা পেশি শক্তি প্রদর্শন করত, তাদেরকে উনি প্রতিবাদ করে জানিয়ে দিতেন, যেটাই শেষ নয়, আমরা আছি, আমরাও কম না, আমরা কারো কাছে মাথা নত করব না, আমাদের মাথা উঁচু হয়ে থাকবে সবসময়। এই যে কবিতাটা, বিদ্রোহী কবিতার প্রথম দিকেই যে আলোচনাটা আছে, প্রথম শুরুই হলো এভাবে, বলো বীর বলো উন্নত মম শির, বলো বীর বলো উন্নত মম শির। আমরা বীর, উন্নত মম শির, মম মানে আমার, শির মানে কি মাথা, আমার মাথা উঁচু থাকবে, আমি কারো কাছে মাথা নিচু করব না, কারণ আমি অন্যায় করি না, অন্যায়কে আমি প্রশ্রয় দিব না, অন্যায়কে আমি মেনে নেব না। শির নেহারি আমারই, কবিতাটা আলোচনাটা কিভাবে আসছে, শির নেহারি আমারই, নত শির উই শিকর হিমাদ্রির। কবিতাটা কিভাবে আসছে, বলো বীর বলো উন্নত মম শির, শির নেহারি আমারই, নত শির উই শিকর হিমাদ্রি। শির নেহারি আমারই, শির, শির তো মাথা, নেহারি মানে দেখে বা প্রত্যক্ষ করে, আমারই, আমার শির আমার মাথা দেখে, আমার শির উঁচু দেখে, নত শির ওই শিকর হিমাদ্রির, নত শির মাথা নিচু হয়ে যায়, কার মাথা নিচু হয়ে যায়, শিকর হিমাদ্রির। হিমাদ্রি বলতে এখানে হিমালয় পর্বতকে বোঝানো হয়েছে, হিমাদ্রি হিমালয় পর্বত, পৃথিবীর সর্বোচ্চ পর্বত হিমালয়, পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত হচ্ছে হিমালয়। হিমালয় কোথায় তোমরা জানো? হিমালয় হচ্ছে আমাদের এশিয়া মহাদেশে নেপাল এবং তিব্বত সীমান্তে। ভৌগোলিক অবস্থানের দিক থেকে চিন্তা করলে বাংলাদেশের উত্তর দিকে পড়ছে, বাংলাদেশের পরে ভারত উত্তরে, ভারতের পরবর্তীতে হচ্ছে নেপাল, নেপাল এবং তিব্বত, চীনের তিব্বত সীমান্তে অবস্থিত সেই হিমালয় পর্বত। সেই হিমালয় পর্বতের উচ্চতা আমরা জানি কতটুকু, তোমরা জানো? হিমালয় পর্বতের উচ্চতা আমি ছোটবেলায় স্কুলে যখন পড়ি তখন আমরা মুখস্থ করতাম, তখন ফুট হিসেবে ছিল 29,128 ফুট, 29,128 ফুট। সেই হিমালয়ের উচ্চতা হচ্ছে হিমালয়, সেই হিমালয়ের উচ্চতা ছিল 29,128 ফুট। আচ্ছা যাই, এটা ছোটবেলা আমি মুখস্থ করছি। তো যাই হোক, তো কবি বলছেন, কেমন বলছেন, ওনার অনুধাবনটা কতটুকু, ওনার মনের দূরটা কতটুকু, হিমালয় কত উপরে। তো এই হিমালয় যেন তার বলিষ্ঠতার কাছে, তার যে মনের বল, মনের শক্তি, সেটার কাছে হার মানে, কার কোন শক্তি? হিমালয়। কাজে পৃথিবীর বড় বড় শক্তি কার কাছে হার মানছে? কবি নজরুলের কাছে হার মানছে। মনে হচ্ছে তো এরকম একটা চেতনা তার মধ্যে। বলছে আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। শব্দগুলো কেমন? আমি চির দুর্দম, আমাকে দমন করা যাবে না, আমি চিরকালই, আমাকে দমন করা যাবে না, দুর্দম। দুর্বিনীত, দুর্বিনীত মানে কি? আমি শ্রদ্ধা করি মানুষকে, কিন্তু যারা ওই রকম বল প্রয়োগ করে অত্যাচারী, শোষক, তাদেরকে আমি শ্রদ্ধা করি না, তাদের প্রতি আমার ঔদ্ধত্য আছে, তাদের কাছে আমি বিনয় প্রকাশ করি না, অন্যায়ের কাছে আমি মাথা নত করি না। নৃশংস
মায়া মমতা নাই, তাদের ক্ষেত্রে আমার কোনো মায়া মমতা নাই। নৃশংস শব্দগুলো এমন, এগুলো কাদেরকে বলা হচ্ছে? ইংরেজ শাসক শোষকদের উদ্দেশ্যেই কিন্তু তার এই কবিতা। 1920 সনে সেই কবিতাটি, অতি অল্প বয়সেই সেই কবিতা, 1920, 1899-তে জন্ম, 1920-এ সেই কবিতাটি উনি কবিতা লেখা শুরু করেন। পরিপূর্ণভাবে একজন কবি হয়ে ওঠেন এবং সাপ্তাহিক বিজলিতে ওনার এই কবিতাটি প্রকাশিত হয়, বিদ্রোহী কবিতা। সেই কবিতা প্রকাশের পর এত জনপ্রিয়তা কল্পনাই করা যায় না, কল্পনাতীত। তারপরেই তার নামের শেষে, নামের আগে যুক্ত হয় বিদ্রোহী শব্দটি। তো এই কবিতাটি তোমরা বাড়িতে পড়বা। কবি সম্পর্কে আমি যতটুকু আলোচনা করেছি, তোমরা আগেও পড়েছো কবি সম্পর্কে, নজরুল সম্পর্কে তোমাদের একটা কমন একটা ধারণা সবারই কম বেশি আছে। তারপরেও এখানে যা তথ্য আছে, তথ্যগুলো আমি আলোচনা করেছি। এখান থেকে তার বিভিন্ন ধরনের লেখা আছে। কবি হিসেবে আমরা রবীন্দ্রনাথকে চিনি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, কিন্তু উনি উপন্যাসও লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, ছোট গল্প লিখেছেন। এই লেখাগুলো ওনার আছে। তো কাজেই ওনার এখানে যা তথ্য আছে সেই তথ্যগুলো আমাদের মনে রাখতে হবে। বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় 1972 সালে। কত সালে ওনাকে নাগরিকত্ব প্রদান করা হয়? 1972। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনাকে বাংলাদেশে নিয়ে আসেন এবং নাগরিকত্ব প্রদান করে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ওনাকে বসানো। তো এই মহান কবির প্রতি শ্রদ্ধা রেখে আজকে আমি আমার ক্লাস এখানেই শেষ করলাম। তোমরা কবিতাটা ভালো করে পড়বা। কবিতার শেষে দেখবা শব্দার্থ আছে, যদি কোনো শব্দ বুঝতে সমস্যা হয় শব্দার্থগুলো দেখে মিলিয়ে নিবা। এখানে ওই অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, শোষণ, বঞ্চনার যে বিরুদ্ধে যে প্রতিবাদ, সেই প্রতিবাদী কণ্ঠ এখানে বলিষ্ঠ হয়ে দেখা দিয়েছে। বারবার বলছেন যে আমি কারো কাছে মাথা নত করব না, আমি মানুষকে শ্রদ্ধা করব, ভালোবাসবো, কিন্তু অন্যায়কারীকে, যারা শাসক গোষ্ঠী যারা শোষণ করে, মানুষকে নির্যাতন করে, নিপীড়ন করে, মানুষকে অধিকার থেকে বঞ্চিত করে, তাদেরকে আমি শ্রদ্ধা করতে কাজে তাদের প্রতি আমি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করব। তাদের সাথে মনে হয় যেন আমি একটু বেয়াদবি করব, কারণ তারা ইজ্জত পাওয়ার যোগ্য নয়। এই কথাগুলি উনি বারবার বলে গেছেন। আর যার কারণে ইংরেজ সরকার ওনাকে বারবার জেলে পুরিয়েছেন, জেলে ঢুকিয়েছেন। তো এই মহান কবির আত্মার প্রতি বা আত্মার মাগফিরাত কামনা করে আমি আজকে এখানেই আমার এই ক্লাস শেষ করব। তো তোমরা ভালোভাবে পড়াশোনা করবা। খোদা হাফেজ।